কেমন? তারপর হচ্ছে দেখো, আচ্ছা আমি এখানে যে নিয়মগুলো বলেছি ওই নিয়মটা একটু আলাদাভাবে আমি মার্ক করে দিই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় লাইনটা, প্রত্যেকটা লাইন এবং দ্বিতীয় লাইনটা আমি মার্ক করে দিলাম, যে প্রথম দুইটা লাইনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নাম্বার নির্ভর করবে এই দুইটা লাইনের উপরে। তারপর এই যে 4 নংটা, 4 নংটা শুধু একজনে উত্তর করতে পেরেছো, শুধুমাত্র একজন উত্তর করতে পেরেছো। বুঝতে পেরেছো? গজ কপতি বধ মানে হচ্ছে কি, এটা এই যে শব্দের অর্থ, এর মানে কি? এর মানে হচ্ছে অন্তঃসার শূন্য। বলে না যে লেফাফা দুরুস্ত, এরকম, বা ওই যে মাকাল ফল, এরকম অর্থ প্রকাশ করে। ঠিক আছে, মানে দেখতে সুন্দর কিন্তু ভেতরে কি, মানে গুণহীন, বিশেষ অর্থে গুণহীন অর্থ প্রকাশ করে, অন্তঃসার শূন্য অবস্থা বোঝায়। দেখো এখানে মূলত হচ্ছে, দেখো গজ অর্থ কি, আমরা অনেকে মনে করি কি গজ অর্থ হচ্ছে কি হাতি, তাই না? গজ অর্থ কি হাতি। আর হচ্ছে কিন্তু এখানে গজ অর্থ হচ্ছে ক্ষুদ্র কীট, মানে ছোট ছোট প্রাণী। তোমরা দেখবে যে কদবেল, কদবেল আছে না, একটা ফল আছে, ওই ফল তোমরা দেখতে কিন্তু কেমন হইতে জানো, আহ দেখতে সুন্দর, কিন্তু আবার যখন এটা ভাঙি আমরা, ভাঙার পর এটা আসলে আহ ভেতরে খাওয়ার উপযুক্ত থাকে না। কারণ হচ্ছে এর ছিদ্র দিয়ে, মানে যেখান থেকে ফলটি বের হয়, এর ছিদ্র দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে ওই যে পোকাটা ভিতরে প্রবেশ করে, প্রবেশ করার কারণে ওই যে ভিতরে খাবারগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ভিতরে খাবারগুলো আর মানে খাওয়া যায় না, একবার নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে ভিতরে যে অবস্থা খারাপ থাকে, খাওয়ারও অনুপযুক্ত, কিন্তু বাহিরে দেখতে চাকচিক্য সুন্দর, হ্যাঁ দেখতে মনে হয় যে এটাকে আমি খেতে পারবো বা খাওয়ার যোগ্য, এই যে অর্থ প্রকাশ করছে যে অন্তঃসার শূন্য, সেটাই হচ্ছে মূলত এই যে গজকপিত পদ। এই যে বদ শব্দের অর্থ কি, বদ শব্দের অর্থ কি, বদ শব্দের অর্থ হচ্ছে মত, কোনো কিছুর মত অর্থ প্রকাশ করে বদ। এটা তোমরা মাথায় রাখবে, যেমন প্রেতে বধ, প্রেতের মতো। ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে আমরা বাংলা শেষ করলাম, এখন চলে যাব আমরা ইংলিশে। ইংলিশে কিন্তু তোমরা অনেকেই পেস লাগিয়েছো ওই যে এখানে যে রেফারেন্সটা দিতে গিয়ে। ঠিক আছে, এটা এই যে এই পয়েন্টটা কোথা থেকে নেওয়া হয়েছে অনেকেই উল্লেখ করনি, তোমরা লিখেছো মেইন পার্টটা তোমরা লিখেছো, কিন্তু তোমার রেফারেন্স দাওনি। তোমরা যদি রেফারেন্স না দাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? অনেকে অনেক ভালো লিখেছো, সুন্দর লিখেছো, কিন্তু যদি রেফারেন্স না দাও তাহলে কিন্তু ভাই হবে না। প্রথমেই তোমরা রেফারেন্স দিবা, তারপর এটা যেহেতু এক্সপ্লেন করতে বলেছি এক্সপ্লেন করে দিবা, এটা কিন্তু সামারি করতে বলিনি। অনেকে আবার সামারি লিখেছো, কিন্তু সামারি বলতে নি, কিন্তু তোমরা এক্সপ্লেন করে দিবে কি বলেছি ওই সম্পর্কে। নিজের ভাষায় লিখলে কোনো সমস্যা নাই, নাম্বার 15 পাবি। আর হচ্ছে এখানে যে সেন্টেন্স মেকিং আছে, সেন্টেন্স মেকিং এ তোমরা পেস লাগিয়েছো হচ্ছে সেন্টেন্স তৈরি করেছো, কিন্তু কোন জায়গায় বসাতে হবে এটা তোমরা আসলে বুঝতে পারোনি অনেকেই, কিন্তু অনেকে আবার ভালো করেছো, সুন্দর করে লিখেছো। অনেকে এই 4-এর মধ্যে 4 পেয়েছে, অনেকেই। এই যে পারফরমেন্স শব্দটা অর্থাৎ কর্মক্ষমতা, এখানে দেখো এই যে পারফরমেন্স শব্দটা আমি এখানে সাবজেক্ট ব্যবহার করেছি, এর আগে কি ব্যবহার করেছি, এর আগে কিন্তু একটা প্রোনাউন ব্যবহার করেছি। ঠিক আছে, তো তুমি দেখো আবার এই যে টলারেন্স শব্দটা, টলারেন্স, টলারেন্স শব্দের আগে কিন্তু একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, জিরো টলারেন্স। তাহলে এটা কি নাউন, মানে নাউন যেখানে বসবে ওইখানেই এটাকে বসাতে হবে, যেখানে নাউন বসবে। তুমি যদি অ্যাডভার্বের জায়গায় তুমি নাউন বসাও, বা অ্যাডজেক্টিভের জায়গায় তুমি নাউন বসাও, অথবা ভার্বের জায়গায় নাউন বসাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই শব্দটা জানতে হবে যে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ। ওই শব্দটা কিন্তু পার্ট অফ স্পিচ পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখবে। তারপর যদি দেখো যে পরীক্ষা কমন পড়ে নাই, ভাই আমি তো এটা পার্ট অফ স্পিচ ধরতে পারছি, কিন্তু আম, আমি সেন্টেন্স তৈরি করতে পারছি না, এখন কি করবা? এই যে ধরো পারফরমেন্স শব্দটা তুমি কমন পড়েনি, ধরো তুমি শব্দের অর্থ জানো, আবার এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ এটা তুমি জানো, কিন্তু এটা তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারছো না, খেয়াল হচ্ছে না, মনে হচ্ছে না। এখন তুমি কি করবা? এই ক্ষেত্রে তুমি কি করবা, এই দেখো পার্ট অফ স্পিচটা কিন্তু মূলত, এখানে দেখো যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে মূলত নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বলতে পারি যে পারফরমেন্স ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা বলতে পারি, এরকম ভাবে বলতে পারি। তাহলে কি হবে, নাম্বারটা হারানোর সম্ভাবনা থাকবে না। না হোক, তুমি যদি 3টা সঠিকভাবে লিখো আর 4 নাম্বারটা তুমি এটা পারো, মানে এভাবে লিখো, তাহলে কিন্তু তোমার 4 নাম্বারটা হয়ে যাবে, দিয়ে দিবে।
আর সবগুলি তুমি এইভাবে লেখো তাহলে হবে না ভাই, এটা মাথায় রাখবে। একটার ক্ষেত্রে তোমরা এই পথ অবলম্বন করতে পারবে। তারপর হচ্ছে প্রোঅ্যাক্টিভ, মানে সক্রিয়। অনেকেই প্রোঅ্যাক্টিভ শব্দকে, তোমরা এগুলো কিন্তু এডজেক্টিভ, টিভ আছে এডজেক্টিভ, কিন্তু তোমরা এটাকে কি করেছো, অনেকে অ্যাডভার্বের মতো ব্যবহার করেছো, অনেকে ভার্বের মতো ব্যবহার করেছো। এটা কিন্তু অ্যাডভার্ব এডজেক্টিভ থেকে ব্যবহার করতে হবে। তুমি দেখো এই যে অ্যাক্টিভের আগে আমরা মোর ব্যবহার করেছি, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রির মতো। তো এর আগে কি আমরা মোরের পরে কি বসাতে পারি, আমরা একটা এডজেক্টিভ বসাবো, এই জন্য এখানে এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে অনেকে এই যে ইউনিভার্সিটির আগে তোমরা অনেকে একজন লিখেছো, এখানে ইউনিভার্সিটির আগে অফ বসিয়েছো, বা অন্য কোনো সেন্টেন্স লিখেছো, তবে ইউনিভার্সিটির আগে কি বসে, অ্যাড বসে, এটা মনে রাখবে। তারপর এই যে প্লিজেন্ট যে শব্দটা আছে, প্লিজেন্ট মনোরম, এখানে কিন্তু তোমরা এটাকে এই যে প্লিজড, প্লিজেন্ট যে শব্দটি আছে এটা কিন্তু মনোরম, ঠিক আছে, এটা আমরা বলতে পারি, কিন্তু এটাকে তোমরা কোথায় বসিয়েছো নিয়ে, এটা বসিয়েছো ভার্বে নিয়ে বসিয়েছো। অনেকে অনেকে এটাকে ভার্ব মনে করেছে, কিন্তু না, এটা কিন্তু একটা এডজেক্টিভ। প্লিজেন্ট কিন্তু একটা এডজেক্টিভ, সুতরাং এটাকে এডজেক্টিভের জায়গায় বসাতে হবে। তোমাদেরকে আমি কেন বলেছি, বারবার বলছি, কারণ হচ্ছে তোমরা সেন্টেন্সটা সুন্দর করে লিখতে পারো, সুন্দর হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোথায় কোনটা বসাতে হবে, কোন পার্ট অফ স্পিচ কোথায় বসবে, এটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। স্যারগঞ্জে তোমরা খাতায় দেখবে, খাতা কি দেখবে, যে তোমরা সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী হয়েছে কিনা। তুমি লিখেছো, যদি সেন্টেন্সের অর্থ ভালোভাবে প্রকাশ না পায় তাহলে তো হবে না। যদি তোমরা ওই যে পারফরমেন্সকে বলো যে ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং, এভাবে যদি বলো হবে, হবে না, কিন্তু সেন্টেন্সটা সুন্দর করে লিখতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফে। যে প্যারাগ্রাফ সম্পর্কে আমরা এখানে আহ, বলেছি যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তোমরা অনেকেই অনেক সুন্দর লিখেছো এবং নাম্বার পেয়েছো ভালো। তোমরা অবশ্যই চেষ্টা করবে প্যারাগ্রাফের একটা টপিক সেন্টেন্স লেখার জন্য, ঠিক আছে, যদিও এই প্যারাগ্রাফ একটু ডিফারেন্ট, কিন্তু তোমরা চেষ্টা করবে এখানে একটা টপিক সেন্টেন্স লেখার জন্য, তারপরে আগাবি। হ্যাঁ, আর শেষের দিকে তোমরা চেষ্টা করবে একটা কনক্লুশন দেওয়ার জন্য। তোমরা যদি মধ্যে রেখে শেষ করে ফেলো তাহলে হবে না। তোমাদের দেখা যাবে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের দেখা যাবে যে পরীক্ষার সময় তোমরা শেষের অংশটা লিখতে পারবে না। তাই তোমাদের করণীয় হচ্ছে প্রথম যে 3টা লাইন তোমরা লিখবে, এটা ভালোভাবে লিখবে, এবং তোমরা বানানের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। বানান ভুল হলে কিন্তু হবে না, কেমন? তারপর এখানে হচ্ছে কিছু ওয়ার্ড আছে, বলেছিলাম সিনোনিম করার জন্য। সিনোনিম তোমরা কি করেছো, অনেকে একজন কি করেছো, অ্যান্টোনিম দিয়েছো। অ্যান্টোনিম দিলে ভাই হবে না, যা দিয়েছে সেটাই উত্তর করতে হবে। তুমি সিনোনিম দিয়েছে, সিনোনিমই উত্তর করতে হবে, কেমন? রেয়ারলি, কদাচিৎ, রেয়ারলির সিনোনিম হতে পারে হার্ডলি, স্কার্সলি, হ্যাঁ এগুলো হতে পারে। সিমিলার অর্থ অনুরূপ, এই যে এলাই হতে পারে। অবভিয়াস স্পষ্ট, ক্লিয়ার। দেখো অবভিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তো ক্লিয়ার আমরা বলতে পারি, কিন্তু তোমরা অনেকে লিখেছো ক্লিয়ারলি। ক্লিয়ারলি লিখলে কিন্তু হবে না, ক্লিয়ারলি কিন্তু একটা অ্যাডভার্ব, যাতে মনে থাকে। এক্সপেন্সিভ অর্থ দামি, ভ্যালুয়েবল, ঠিক আছে, ঠিক আছে। তোমরা অবশ্যই পার্ট অফ স্পিচ থেকে খেয়াল রাখবে, কোনটা পার্ট অফ স্পিচ কোনটা হতে পারে। পার্ট অফ স্পিচ পরিবর্তন করা যাবে না কিন্তু, এটা মাথায় রাখবে। তাহলে আমরা বাংলা এবং ইংলিশ শেষ করলাম। এর ভিতরে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে? না ভাইয়া। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বুঝতে সমস্যা হচ্ছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া অবভিয়াস মানে নিশ্চিত হয় না। অবভিয়াস, হ্যাঁ অবভিয়াসলি জি, বলতে পারো, নিশ্চয়ই বলতে পারো অবভিয়াস, নিশ্চিত। তাহলে কি অবভিয়াস এর সিনোনিম শিওর দিতে পারবো? হ্যাঁ শিওর, শিওর দিতে পারবে, কিন্তু শিওরলি দিব না। অনেকে তুমি তুমি হয়তো দিয়েছো শিওরলি, শিওরলি কিন্তু দিতে না, পারবে আমি না কিন্তু। শিওরই দিছি ভাইয়া। আচ্ছা, শিওরলি থাকলে তুমি নাম্বার হয়তো পেয়েছো, কিন্তু শিওরলি দিলে কিন্তু হবে না। শিওরলি হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে, মাথায় রাখবে। আচ্ছা এখন আমরা চলে যাই জিকে, সাধারণ জ্ঞানেতে। দেখো এখানে আহ এটা তোমরা পেরেছো, অনেকেই পেরেছো। সাধারণ জ্ঞানে এখানে কোনো আলোচনা নেই, তারপরেও তোমরা চেষ্টা করবে যে প্রশ্নগুলো আসবে এটা বলতে কি বুঝায়, কাকে বলে, কত সালে, এটা তোমরা আগে লেখার চেষ্টা করবে, কেমন? আর হচ্ছে তোমরা অনেকে পেস লাগিয়েছে হচ্ছে ওই যে মার্কিং নির্বাচনে, মার্কিং নির্বাচনে পেস লাগিয়েছে, কেমন? আমি প্রশ্ন করেছি হচ্ছে 60তম মার্কিন নির্বাচন সম্পর্কে কি জানো, লেখো। কারণ তুমি এটা কিভাবে শুরু করবে, তোমার কিন্তু এখানে আমি পেস লাগিয়ে দিলাম, মানে কি জানো লেখো। এখন তুমি কি লিখবে এই অল্প সময়?
তোমরা অনেকে ডিটেলস লেখার চেষ্টা করেছো, ডিটেলস লেখার সময় তোমরা প্রথমে লিখেছো যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। এভাবে দিলে হবে না, প্রথমে দিতে হবে যে কত তারিখে সেটি অনুষ্ঠিত হয়েছে, বা কোন নিয়মে হয়েছে ওটা না দিয়ে কখন এটা অনুষ্ঠিত হয়েছে ওইটা দিবে, কারণ 60 চাইছে কিন্তু। তারপর হচ্ছে কে নির্বাচিত হয়েছে, কিভাবে নির্বাচিত হয়েছে ওইটা দিবে, কে পাশ করেছে, কে ফেল করেছে, এবং কে কোন দল থেকে পাশ করেছে, এতটুকু লিখলে এনাফ। কারণ হচ্ছে তোমাদের কিন্তু সময় কম, তাছাড়া হচ্ছে নাম্বারও কিন্তু এখন বেশি না যে তোমার এখানে 10 নাম্বার দিবে, তুমি এখানে 1 পেজ 1.5 পেজ লিখবা, প্রশ্নই আসে না। শর্ট ভাবে লেখার চেষ্টা করবে, কেমন? তারপর হচ্ছে ইউনেস্কো সম্পর্কে কি জানো, ইউনেস্কোর সংজ্ঞা দিবে, বা ইউনেস্কো কি এটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়েছি দেখো জাতিসংঘ যে ইউনেস্কো বলতে কি বোঝায় বা ইউনেস্কো কি, এটা একটা একটা ধারণা দিলাম। তারপর হচ্ছে এর লক্ষ্যগুলো কি তা দিলাম। তারপর হচ্ছে এটা কত সালে মানে এটি অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয়। তারপর হচ্ছে এর গুরুত্ব, ইউনেস্কোর গুরুত্বগুলো শেষের দিকে আমি তুলে ধরেছি। এইভাবে চেষ্টা করবে, মানে যে কোনো একটা ধারণা দিলে তোমরা কি প্রথম কি লিখবে। যদি তোমাদের ধারণা সম্পর্কিত কোনো কিছু আসে, তাহলে তোমরা প্রথমে বলতে কি বোঝায়, কাকে বলে, কত সালে, এগুলো আগে লেখার চেষ্টা করবে। মানে এর গুরুত্ব যদি তোমরা আগে লিখে ফেলো তাহলে তো হবে না, গুরুত্ব লিখবে শেষের দিকে। প্রথম লিখবে কি, মানে ধারণাটা আগে লিখবে, তাহলে তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে। তারপর হচ্ছে জিআই পণ্য, এটা তোমরা হুবহু মানে অনেক ভালো লিখেছো জিআই পণ্যটা, তোমরা যারা লিখেছো ভালো লিখেছো। আহ জিআই পণ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। আর তোমরা প্যাচ লাগিয়েছো হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তায়, অনেকেই ভুল করেছো এবং অনেকেই উত্তর করোনি। এটা হচ্ছে এই যে ধারাটা যে আসছে অঙ্কটা, এটা হচ্ছে কি গুণোত্তর ধারা থেকে আসছে মূলত। গুণোত্তর ধারার যে সূত্র আছে, অনেকেই সূত্র পারোনি অঙ্কটা, অনেকে বলেছে 20 20 20, কিন্তু তোমরা সূত্র না পারার কারণে তোমরা বলছো 20, অনেকে বলছো 10 না। সূত্র তোমরা নিতে হবে। দেখো এখানে কি বলেছে, গুণোত্তর দ্বারা আমরা কিভাবে বুঝলাম, তোমরা দেখো এখানে সাধারণ অন্তর কত, এখানে কিন্তু 2, এখানে 4, এখানে 8, তার মানে কি এগুলো প্রত্যেকটা 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু 2 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে গুণোত্তর দ্বারা আমরা বলতে পারি। তারপর তাহলে আমরা প্রথম পদ আমরা ধরতে পারি এ, এবং সাধারণ অনুপাত আমরা ধরতে পারি কি আর। অনুপাত আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে অনুপাত কত 2, প্রত্যেকটা আমরা ভাগ করলে আমরা কত পাই, 2 পাই। তারপর হচ্ছে এই যে কততম পদ, এনতম পদ হচ্ছে 10। তাহলে মানে এর সূত্র হচ্ছে, এনতম পদের সূত্র হচ্ছে এ আর, বুঝছো, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমার মান বসি, আমরা পাই দেখো এর মান 2 এবং আর এর মান 2 আমরা পেলাম, 2 × 2, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 10 - 1। তো 10 থেকে 1 মাইনাস করলে কত থাকে, 9 থাকে, এই যে 9 বসালাম। তারপর হচ্ছে এইটা আগে আমরা ভাঙলাম, এটা 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। এই দুইটা গুণ করে দিলে আমরা 1024 পাই, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1024। বলে বুঝতে পেরেছো? জি ভাইয়া। তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে? তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে, কোনো প্রশ্ন আছে তোমাদের? না ভাইয়া। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া ভাইয়া, বুঝতে হ্যাঁ ভাই, পারছি। জি ভাইয়া, বুঝি বুঝি। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারতেছি। আচ্ছা তোমাদের কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, আমার তোমাদের কথাগুলো আমার কাছে আসছে না। আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। আচ্ছা, তোমাদের একজন বলো তো দেখি, একজন বলো, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ জি যাচ্ছে। ভাইয়া, বোঝা যাচ্ছে ক্লিয়ার সব। আচ্ছা, তোমার এই যে আমি আজকের প্রশ্নটা আমি আলোচনা করলাম, তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে কোনো? না। আচ্ছা, না ভাইয়া, সব ক্লিয়ার। যদি জিজ্ঞাসা না থাকে, প্রশ্ন না থাকে, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বুঝিয়েছি, কোথায় কোথায় ভুল হয়েছে, ভুলগুলো আমি ধরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? জি জি। পরবর্তী পরীক্ষায় যাতে এরকম ভুল না হয়, এটা মাথায় রাখবে। প্রত্যেকেই এইভাবে উত্তর করার চেষ্টা করবে। আর কেমন? আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো। জি ভাই, প্রবাদ ভাইয়া বাক্য। আমাদের ভাইয়া আমাদের ম্যাথ রিলেটেড কয়টা ক্লাস নিলে ভালো হতো? ম্যাথমেটিক্সের, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ম্যাথমেটিক্সের উপরে যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, ওই টপিকের উপরে আমরা ক্লাস নিব না, কেমন? কয়েকটা ক্লাস দিব না, যে কোনটা কিভাবে হয়েছে। তোমরা যে, তোমাদেরকে আমি কিন্তু বলে দিয়েছিলাম কোন কোন টপিকগুলো তোমরা পড়বে ম্যাথের জন্য। তোমরা কি জানো যে বলে দিয়েছিলাম কোন কোন টপিক?
তোমরা নবম দশম শ্রেণীর উৎপাদক, ধারা, তারপর হচ্ছে আহ প্রতিসমতা, তারপর হচ্ছে অ্যালজেব্রা যেটা আমরা বীজগণিত বলি, এইগুলো তোমরা ভালো করে পড়বে। কেমন? আর বর্গটা, ম্যাজিক বর্গটা তোমরা ভালো করে পড়বে ইনশাল্লাহ, এখান থেকে কমন পড়বে। আর পাশাপাশি যে অঙ্কগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি দিব, বিশেষ করে মানে সব অঙ্ক তো আর দেওয়া সম্ভব না, যেগুলো যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ ওই টপিক থেকে কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিব, ওইগুলো তোমরা ভালো করে পড়লেই আমার বিশ্বাস তোমরা কমন পাবে। আর লিখিত পরীক্ষা এমন একটা জিনিস ভাই, মানে সরাসরি কমন পাওয়া যায় না। তোমরা আহ চেষ্টা করবে পরীক্ষায় তোমাদের যে ধৈর্য এবং তোমাদের সক্ষমতা এটা ধরে রাখার জন্য, তাহলে পরীক্ষায় তোমরা ভালো করবে, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না পরীক্ষার হলে। এগুলো তোমাদেরকে আমি পরীক্ষার আগের দিন বলে দিব। আর এখন আজকের ক্লাসে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। জিজ্ঞাসা কি না, আছে? আমার এখনো পড়তে নেই। আচ্ছা, জিজ্ঞাসা না থাকলে তাহলে ক্লাসটি এখানে রেখে দেই, কেমন? ভাইয়া আচ্ছা, শুধুমাত্র ইউনিটের জন্য তো কোনো গাণিতিক বুদ্ধিমত্তা বা ম্যাথসে কোনো ক্লাস করতে হবে না, তাই না? না, যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, বি ইউনিট মানে খ ইউনিটে, যারা খ ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে গাণিতিক বুদ্ধিমত্তা পড়তে হবে না। তারা শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়বে, এটা মাথায় রাখবে। আর যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে, ডি ইউনিটি, হ্যাঁ, ডি ইউনিটি মানে কি হচ্ছে, ডি ইউনিট মানে হচ্ছে তোমাদের ঘ ইউনিট, যারা ঘ ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পাশাপাশি তোমাদেরকে গাণিতিক বুদ্ধিমত্তা পড়তে হবে। আর গাণিতিক বুদ্ধিমত্তা থেকে তোমাদেরকে একটার বেশি প্রশ্ন দিবে না, আর বেশি দিলে সর্বোচ্চ দুইটা প্রশ্ন দিবে, এটা মাথায় রাখবে। একটা অথবা দুইটা প্রশ্ন আসবে। আর 31 তারিখে হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 31 তারিখ হচ্ছে আগামীকাল। তো আগামীকাল চারুকলা ইউনিটের পরীক্ষা। সকলে খেয়াল রাখবে, তোমাদের পরিচিত কেউ যদি পরীক্ষা দেয়, কেমন, তার কাছ থেকে জানার চেষ্টা করবে যে পরীক্ষার পরিবেশ কেমন, সবকিছু জানার চেষ্টা করবে। আর তোমরা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো আগামীকাল, আমাকে নক দিও, তোমার সাথে আমি কথা বলবো অনেক কিছু, কেমন? ভাইয়া এই শিফটের ব্যাপারটা কেমন, মানে একদিনে তো 3 শিফটে পরীক্ষা হবে, কখন কোন শিফটে কার পরীক্ষা হবে এটা কিভাবে বুঝবো? এটা কি অ্যাডমিটে উল্লেখ করা থাকবে? এটা হচ্ছে তোমাদের মার্কশিট, সরি, অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে, অথবা পরীক্ষার 3 দিন আগে তোমাদেরকে যে আহ পরীক্ষা কেন্দ্র বলে দিবে, ওই শিফট কোন শিফটে আছে সবকিছু ওইখানে বলে দিবে। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, কোন শিফটে পড়বে, কোন শিফটে পরীক্ষা দিবে, এটা নিয়ে তোমাদের কোনোভাবে টেনশনই করতে হবে না। আচ্ছা, আজকের ক্লাসটি এখানেই শেষ হয়ে যাবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলো, দ্রুত বলো, ক্লাস শেষ হতে হতে তোমাদের জিজ্ঞাসার উত্তরগুলো দিই। ভাইয়া এই যে এখানে এই সাধারণ জ্ঞান এবং অথবাদি ম্যাথটা দিছেন, হ্যাঁ, একটু বুঝায় বলেন। আচ্ছা, ওই যে এখানে যে দিলাম যে সাধারণ জ্ঞান এবং ম্যাথটা দিলাম, যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তারা সাধারণ জ্ঞান দিবে, আর যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা গাণিতিক বুদ্ধিমত্তা দিবে, বুঝতে পেরেছো? গণিতটা দিবে। আর যারা উভয় ইউনিটে পরীক্ষা দিবে তারা উভয়টা দিবে, আমি এটাই বলেছি, বুঝতে পেরেছো? ভাইয়া ডি ইউনিটে কি সাধারণ জ্ঞান আসবে আর ম্যাথও আসবে, দুইটা হ্যাঁ, মিলেই হ্যাঁ, আসবে না? ডি ইউনিটে সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা উভয়ই আসবে, উভয়ই তোমাদেরকে পড়তে হবে। জি, বুঝতে পারছি। দেখো, আজকের পরীক্ষা কিন্তু তোমরা অনেকেই পারছো, মানে এই যে অঙ্কটা তোমরা অনেকেই পারছো, তোমরা পেস লাগাইছো কোথায়, ওই যে সূত্রে এসে তোমরা সূত্রগুলো মুখস্থ করে নাই। সূত্রগুলো তোমরা একটু রিভিশন দিয়ে নিও, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো। আর তোমাদের শুনতে যদি সূত্র পর্যাপ্ত না থাকে আমাকে বইলো, আমি তোমাদেরকে সূত্র দিয়ে দিব না, ভাইয়া গণিতের। তাহলে সূত্রগুলোর একটা পিডিএফ বানিয়ে দিয়ে দিন। আচ্ছা, তাহলে সূত্রগুলো দিলে ভাইয়া আজকে তো, পরীক্ষাগুলো আরো আগে থেকে শুরু হলে ভালো হতো, যেমন, মানে একদম লাস্ট পর্যায়ে এসে এদিকে। হ্যাঁ, আমাদের মডেল টেস্ট তো ভাই আগেই, লাস্টেই হয়, তাই না? আমাদের বেচটা তো তাছাড়া তো আমাদের আরো প্রায় 10-12 দিন সময় আছে হাতে, আছে না? জি। তোমাদেরকে কিন্তু আমি প্রত্যাশা দিয়েছিলাম যে ক্লাস দিব মাত্র 10টা, কিন্তু আমি কিন্তু নিয়মিত প্রতিদিনই ক্লাস নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম মডেল টেস্ট নিব এখানে 12টা, আর এমসিকিউ মডেল টেস্ট নিব 12টা, কিন্তু এমসিকিউ কিন্তু 12টা মডেল টেস্টের পাশাপাশি আমি প্রতিদিনই আবার আরেকটা মডেল টেস্ট নিচ্ছি, ওই যেটা আর 50 নম্বর মডেল টেস্ট, একমাত্র তোমাদের স্বার্থে আমি নিচ্ছি, বুঝতে পেরেছো?
সুতরাং তোমরা আমার পরিশ্রমের জি ভাইয়া। রাখো। তোমাদের সাথে কিন্তু দেখো, তোমরা যদি আমাকে কোনো জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, আমি কিন্তু ফ্রিকুয়েন্টলি উত্তর দিই। জি জি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলো। এখানে কি সাবজেক্ট ভিত্তিক পাস নাকি হচ্ছে টোটাল মার্কের ভিতর থেকে পাস হবে? সাবজেক্ট ভিত্তিক পাস করতে হবে না তোমাকে, তবে চেষ্টা করো সবগুলো দাগানোর জন্য। আর এখানে সাবজেক্ট ভিত্তিক পাস নেই। টোটাল কত মার্কে তাহলে পাস হচ্ছে ভাইয়া? 40% নাম্বার তোমাকে পেতে হবে। ও আচ্ছা। লিখিত নিয়েই সমস্যা হয়েছে, হ্যাঁ, নাহলে তো সব ঠিকঠাক ছিল। ইনশাল্লাহ লিখিতটা নিয়মিত পরীক্ষা দাও, তোমাদের সমস্যাগুলো আমি ধরিয়ে দিই। তোমাদের কিন্তু তোমাদের প্রিপারেশন অনেক ভালো, আমি দেখেছি তো। এই যে আমি প্রশ্ন করছি, তোমরা অনেক ভালো লিখছো। তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ভুল আছে, ওই ভুলগুলো সংশোধন করো, নিয়মিত পরীক্ষা দাও, আমার লেগে থাকো, এবং তোমার জিজ্ঞাসাগুলো মানে ভিতরে কোনো প্রশ্ন যাতে না থাকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে, আমাকে জিজ্ঞাসা করবে। আমি তারপর হচ্ছে বাংলা আর জিকেটা অতটা সমস্যা হবে না, কিন্তু ইংলিশটা সমস্যা। আচ্ছা, ইংলিশটা সমস্যা হলে তো তোমাকে নিয়মিত পড়াশোনা করতেই হবে। আর যারা ইংলিশটা বেশি সমস্যা, তারা ওই যে ইংলিশ ফার্স্ট পেপার যে অপশনটা আছে, পেপার যে বইগুলো আছে, ওইগুলো তোমরা ভালো করে পড়বে। ফার্স্ট পেপার থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে। ইংলিশের জন্য তোমাদের জন্য সাজেশন তৈরি করছি আমি, চেষ্টা করছি খুব দ্রুত দেওয়ার জন্য। বাংলাটা ইতোমধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি, সকলে পেয়েছো? সময় ভাইয়া, সময় বাংলা ঠিকঠাক সাজেশনটা তোমরা রাখতে পেয়েছো? পারবেন। বাংলা সাজেশন কিন্তু তোমাদেরকে দিয়েছি, তোমরা এই সাজেশনটা ফলো করবে। আহ কমনের নিশ্চয়তা তো আমি দিতে পারি না, তবে কখন আমার কাছে দিছেন? মনে হয় এখান কোথায়? থেকে আসবে। তারপরেও তোমরা এটার পাশাপাশি অন্যান্য বই পড়বে। আর আমি তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, কেমন? তাহলে আজকের ক্লাসটা এখানে রেখে দেই। জি ভাইয়া। ওকে ভাইয়া, আসসালামু আজকের আলাইকুম। ক্লাসটা এখানে রেখে ওকে, দেই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যাঁ, আসসালামু বলো। আলাইকুম ভাইয়া। সকলে ভালো থাকো, আল্লাহ কিছু হাফেজ। বলার নাই ভাইয়া, কিছু বলার নাই। আসসালামু আলাইকুম।